হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 34 নম্বর পেজের 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি, আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, অর্ধজ আজও প্রণত যার চরণ তলে তিনি হলেন অপশন গয়ে বুদ্ধ। 1-2 দাগে যতীন দাসের প্রথম ছদ্মনাম ছিল অপশন কয়ে রবীন দাস। 1-3 দাগে গ্রামগুলি দেখা যায় তীরে অপশন গয়ে ছায়াময়। 1-4 দাগে সুধীরবাবু খাতা সংগ্রহ করার ভার দিয়েছিলেন অপশন ঘয়ে হরিপদকে। 1.5 দাগে ঝিনুক তো নয় সেগুলি হল অপশন গয়ে বিদ্যারত্ন। 1.6 দাগে ননিদার প্রথম বলটা অপশন খয়ে হোয়াইট। 1.7 দাগে সোনা ক্রিয়াপত্রীর ধাতু হল অপশন গয়ের উত্তরটাই ঠিক। 1.8 দাগে গোপাল খেলা করছে বাক্যটির গোপাল শব্দটি অপশন গয়ে সে পক্ষ। 1.9 দাগে সে শুধু দেখে এই বাক্যটির বাক্যে ক্রিয়াপদটি হল অপশন ক্ষয়ে অকর্মক ক্রিয়া। 1.10 দাগে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে অপশন কয়ে একটি। 1.11 দাগে পলাশ আর শিমুল দুজনে মিলে বাজার করতে যাচ্ছে গঠনগত দিক থেকে বাক্যটি অপশন গয়ে যৌগিক বাক্য। 2 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 দাগে ন্যায়ের বিধান কে দিয়েছিলেন রঘুমণি। 2.2 দাগে হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। 2.3 দাগে মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা হিন্দু ও মুসলিম। 2.4 দাগে নিতাই শাস্তি পেল কেন? নিতাই রচনা লিখে আনেনি এবং তার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা বলে, যা একদম মিথ্যে, তাই নিতাই শাস্তি পেল। 2.5 দাগে কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? জ্ঞান পারাবারকে। 2.6 দাগে বিষ্টু কোন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল? 30 মাইল রোড রেসে। 2.7 দাগে মানহানির মোকদ্দমায় ফরিয়াদি কে ছিল? সজারু। 2.8 দাগে উদাহরণ সহ সংজ্ঞা দাও যৌগিক ক্রিয়া। উত্তর, একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়। একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেললো, শুনে অসমাপিকা ক্রিয়া বাক্যে ফেললো সমাপিকা, অর্থাৎ সে আড়াল থেকে শুনে ফেললো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। অথবা দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? যে সকর্মক ক্রিয়ার দুটো কর্ম আছে মুখ্য ও গৌণ তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। প্রসঙ্গত সমাপিকা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম এবং কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়? যেমন স্বপ্না দিদিমণি তোমাদের ব্যাকরণ পড়াচ্ছেন, তোমাদের হচ্ছে গৌণ কর্ম, ব্যাকরণ হচ্ছে মুখ্য কর্ম। 2.9 দাগে কি খেয়ে ব্যাকরণ সিংহের ভাইয়ের মৃত্যু হয়েছিল? আস্ত বারসুপ খেয়ে। 2.10 দাগে থাকা ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ দেখাও। থাকবে। থাকা ক্রিয়াপদের থাকবে। 2.11 দাগে একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যের উদাহরণ দাও। উদাহরণ, জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি। ভুল বলা গেল, জয়পুরের বেশিরভাগ প্রাসাদ হবে, প্রাসাদ বলে দিচ্ছি, এক্সট্রিমলি সরি, জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি। 2.12 দাগে কুস্তিগির পালোয়ান রোজ ডিম খান। এখানে বাক্যটির উদ্দেশ্য এবং বিধেয় অংশ আলাদা করে দেখাও। উদ্দেশ্য অংশ হচ্ছে কুস্তিগির পালোয়ান আর বিধেয় হচ্ছে রোজ ডিম খান। আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসবো না, জটিল বাক্যে রূপান্তরিত হল। যদি আমি যাই তবে বেশিক্ষণ বসবো না। যদি আমি যাই তবে বেশিক্ষণ বসবো না। অথবা মাস্টার মশাই সবই পড়িয়েছেন, নঙ্গর্থক বাক্যে রূপান্তরিত হল। মাস্টার মশাই কিছুই বাদ দেননি। মাস্টার মশাই কিছুই বাদ দেননি। 3 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 কেন মহাত্মা গান্ধী যতীন দাসকে মরণোত্তর শহীদের সম্মান প্রদর্শন করেননি? যতীন দাসের 53 দিনের অনশন বিক্ষোভের পর লাহোর জেলে শহীদের মৃত্যুবরণ সমগ্র ভারতবর্ষকে আলোড়িত করে। মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরুর মতো জাতীয় নেতৃবৃন্দ তাকে শহীদের সম্মান প্রদর্শন করলেও মহাত্মা
গান্ধী এ ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকেন। পরবর্তীকালে জানা যায় জেলে বন্দী অবস্থায় অনশন করার তীব্র বিরোধী ছিলেন গান্ধী। যতীন দাসের এইভাবে মৃত্যুবরণের ঘটনা গান্ধীজি মর্মাহত হলেও আদর্শগত বিরোধিতার জন্য তিনি নীরব থাকেন। 3.2 দাগে এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটি সুধীরবাবুর মেথড। 3.3 দাগে গল্পটা শুনেছিল মোনা চৌধুরীর কাছে। মোনা চৌধুরীকে বক্তা তার কাছ থেকে কোন গল্প শুনেছেন? সিসিএইচ ক্লাবের ক্যাপ্টেন ছিলেন মোনা চৌধুরী। ননীদার বুদ্ধির কৌশলে 25 বছর আগে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে রূপলী সংঘের সঙ্গে সিএইচ ক্লাব কিভাবে ড্র করে ম্যাচ বাঁচিয়েছিল সেই গল্প বক্তা মোনা চৌধুরীর কাছ থেকে শুনেছিলেন। 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দাগে দেশ মা এর বেশ মলিন এবং দেশ মা এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? মা হলেন দেশ জননী, ইংরেজ শাসনের দেশ পরাধীন। দেশের বুকে চলছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা। তাই আজ মা এর মলিন বেশ ও রুক্ষ কেশ। 2, 3, 5 5 কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 শেয়াল বলল হাসছো কেন? কে হাসছিল? তার হাসির কারণ সম্পর্কে সে যা বলেছিল তা লেখো। কে হাসছিল? হিজি বিজবিজ হাসছিল। তার হাসির কারণ সম্পর্কে সে যা বলেছিল তা লেখো। শেয়াল হিজি বিজবিজকে একথা বলেছিল। হিজি বিজবিজ বলেছিল যে একজনকে শিখিয়ে দেওয়া হয়েছিল সাক্ষী দেওয়ার জন্য। তাকে বলতে বলা হয়েছে বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করছে যে সে আসামিকে চেনে কিনা, তার উত্তরে সে বলেছিল যে সে চেনে। তার মতে আসামি ছিল সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ। 5.2 দাগে সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। পেঁচা মোকদ্দমায় রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেওয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। কথক এরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন। এমন সময় ব্যাকরণ সিং এসে পিছন থেকে তাকে ঢু মারল এবং কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেজো মামার মতো হয়ে গেল এবং কথকের ঘুম ভেঙে গেল। 6 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 যতীন জ্ঞান হারিয়ে ফেলেন। কি কারণে তিনি জ্ঞান হারান? 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই বিপ্লবী যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। এরপর 7টি দিন নিরুপদ্রবে কাটার পর 20 জুলাই ভোরবেলায় জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন দশাসই চেহারার ফাটানকে সঙ্গে নিয়ে যতীন দাসের সেলে প্রবেশ করেন। এরপর যে ঘটনা ঘটে তা রীতিমতো হামলা। ওই 8 জন শক্তিশালী পাঠান 8 দিনের না খেয়ে থাকা দুর্বল যতীনের উপর ঝাঁপি পড়ে। সেই সুযোগে জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাক দিয়ে প্রবেশ করে ঢালতে শুরু করে দুধ। যতীন সেই দুধ তার শরীরে না ঢুকতে দেওয়ার জন্য জোরে জোরে কাশতে শুরু করেন। এর ফলে দুধের ওই নলটি মুখ খাদ্য নালী থেকে সরিয়ে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়। কিছুটা দুধ গিয়ে যতীনের ফুসফুসে প্রবেশ করে। তখন যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে আসার পর তিনি কি লক্ষ্য করলেন? 48 ঘন্টা পরে তার জ্ঞান ফিরলেও সকলেই বুঝতে পারেন যে তিনি আর কথা বলতে পারবেন না, অর্থাৎ বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তাই তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়। যদি তিনি কিছু বলতে চান তাতে তা লিখে প্রকাশ করতে পারবেন। 6 দাগে তার কাছে রহস্য পরিষ্কার হয়। কোন রহস্যের কথা বলা হয়েছে? কিভাবে সেই রহস্যের সমাধান হলো? হাবুর রচনা পড়া শেষ হলে মাস্টারমশাই সুধীরবাবু হরিপদকে ছাত্রদের কাছ থেকে খাতাগুলি জমা নিতে বলেন।
সকলে খাতা দিলেও হাবু কিছুতেই খাতা জমা দিতে চায় না। হাবু এত ভালো রচনা পাঠ করলো, অথচ সে কেন সে খাতা জমা দিতে চায় না, এটাই সুধীরবাবুর কাছে রহস্য। 6.3 থেকে আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিয়েছিলেন? রূপলী সংঘের ব্যাটসম্যান খেলার জন্য তৈরি, কিন্তু সিএইচ এর বোলার বল ডেলিভারি না করে সারা মাঠ ঘুরছে, লাফাচ্ছে। এই অবস্থায় রূপলী ব্যাটসম্যান জিজ্ঞাসা করে, বোলার কি করছে? ননিদা বলে যে বল করতে আসছে। ব্যাটসম্যান জানতে চায় কখন এসে পৌঁছাবে। উত্তরে ননিদা বলে যে 5টার পরে। এই রকম অদ্ভুত পরিস্থিতির জন্য আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল। ননিদা যেন এই রকম পরিস্থিতির জন্য তৈরি ছিলেন। তিনি চটপট পকেট থেকে ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়ে দেন যে বোলার কতটা দূর থেকে দৌড়ে এসে বল করবেন সেই বিষয়ে বইতে কিছু লেখা নেই। অর্থাৎ তিনি কৌশলে ম্যাচটিকে ড্রয়ের দিকেই নিয়ে যান। সাথে দেয় কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সাথে সময় কি মোরা দুই সহোদর ভাই কবিতার কবির মানব প্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। কবি বলেছেন যে হিন্দু মুসলমান এই দুই জাতি একই বৃন্তের দুটি কুসুমের মতো। তারা যেন একই মায়ের গর্ভজাত দুই সন্তান। একই ভারতের মাটিতে তারা বসবাস করে। তাদের পার্থক্য কেবল বাহ্যিক জগতে হলেও অন্তরে তাদের কোনো তফাৎ নেই। একই বৃক্ষের একই বৃন্তে যেমন দুটি কুসুম একসঙ্গে ফুটে থাকে, একই মায়ের গর্ভজাত দুই সন্তান যেমন সহোদর ভাই, তেমনি ভারত মাতার গর্ভজাত হিন্দু মুসলমান। এই দুই জাতি একই মাতৃগর্ভজাত হওয়ার দুই সহোদর ভাই। 7 থেকে বৃদ্ধ এখন সুধায় লোকে কোন কবিতার অংশ? কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞাসা করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? কোন কবিতার অংশ? না, কিশোর বিজ্ঞানী কবিতাটির অংশ। কে এখন বৃদ্ধ? কবি ও ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ, তার নাম আইজাক নিউটন। লোকে তাকে কি জিজ্ঞাসা করে? লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধির কথা জিজ্ঞাসা করে। তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? লোকের প্রশ্নের উত্তরে সেই দিনের কিশোর পরিণত বয়সে যিনি জ্ঞান সাধনায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন তিনি বলেন, জ্ঞান সমুদ্র পারহীন, অপার কিন্তু রত্নপুরী। তিনি সেই জ্ঞানের সমুদ্র বেলায় কয়েক মুঠি নুড়ি কুড়িয়ে পেয়েছেন মাত্র। 7 ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকা যাত্রায় কি কি দৃশ্য প্রত্যক্ষ করেছেন তা লেখ। কবি কল্পনার নৌকা যাত্রা বের হয়ে নদী তীরের নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরনের লাবণ্যময় মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরে ছায়া ঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুকে কবি সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন। 8 কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তি টিকার উক্তিটি হচ্ছে শেয়ালের। হুজুরকে পেঁচা। এরা বলতে কাদের বোঝানো হয়েছে? এর উত্তরে কুমির কি বলেছিল? আচ্ছা, এরা বলতে কাদের বোঝানো হয়েছে? আদালত বা বিচারশালায় অনেক সাক্ষী সমাগত হয়, তাদের সাক্ষ্য যে সর্বক্ষেত্রে গ্রহণীয় নয় এটাই ছিল শেয়ালের ধারণা। তাই এরা বলতে শেয়াল প্রত্যক্ষভাবে হিজি বীজ বা উধোক বুধোর কথা বলতে চেয়েছে। এর উত্তরে কুমির কি বলেছিল? উত্তর শুনে কুমির রেগে লেজ বা ছড়িয়ে প্রতিবাদ করে বলে উঠেছিল যে কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে বলে কুমির জানায়। এই বলেই কুমির তখনই ঠক ঠক করে 16টা পয়সায় গুনে হিজি বীজের হাতে দিয়ে দেয়। আর শুনতে থাকে তুমি সদারুকে চেনো? তুমি সদারুকে চেনো? কার উক্তি? শেয়ালের উক্তি। কার উদ্দেশ্য? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? হিজি বীজকে। হিজি বীজকে উদ্দেশ্য করে বলা হয়েছে। বানানটা একটু ভুল হয়েছে, হিজি বীজ হবে।
স্পেলিংটা হিজি বীজ বীজ আরেকবার লিখে দিচ্ছি, হিজি বীজ বীজ কে কার উদ্দেশ্যে বলা হয়েছে? হিজি বীজ বীজকে উদ্দেশ্য করে। এই বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিল? এই বিষয়ে উত্তরদাতা অর্থাৎ হিজি বীজ বীজ বলেছিল যে সে সজারু কুমির সব চেনে। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ের চাকা চাকা ঢিবির মতো। তারা ছাগল টাগল ধরে খায় বলে জানায়। উত্তরদাতার উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল? ব্যাকরণ সিং কেঁদে উঠেছিল। আচ্ছা, 9 দাগে নিচের অংশটি পড়ে প্রশ্ন অনুযায়ী উত্তর দাও। উপরের অনুচ্ছেদটি মূল বিষয় হল পর্বত সিংহ অভিযান। 9.2 উঁচু বা খাড়া রাস্তা অথবা আলোড়ন শব্দটি যথার্থ প্রতিশব্দ থেকে খুঁজে লেখনি এরকম। উঁচু বা খাড়া রাস্তা হচ্ছে চড়াই, অথবা আলোড়ন শব্দের উত্তর হচ্ছে উত্তাল। 9.3 সুকুমারের রক্ত উত্তাল হয়ে উঠেছিল কেন? খাড়া চড়াই ধরে উপরে ওঠার সময় সুকুমারের দম ফুরিয়ে যায়, গলা শুকিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় প্রৌঢ় শেরপা পেম্বা নরবুর উজ্জীবিত বাণী শুনে সব কষ্ট ভুলে সুকুমারের রক্ত উত্তাল হয়ে ওঠে। 9.4 অতি দুঃখে হেসে ফেলল। বক্তা কেন হেসে ফেলল? খাড়া চড়াই ধরে উপরে উঠতে উঠতে আরোহীরা ক্লান্ত হয়ে পড়ে। তৃষ্ণায় কাতর হয়ে আরোহীদের মধ্যে দিলীপ নামের একজন জল খাবে বলে বোতল খুলে উপুড় করে, কিন্তু বোতল জলে ভর্তি থাকা সত্ত্বেও তা ঠান্ডায় জমে বরফে পরিণত হয়েছে, ফলে তৃষ্ণা নিবারণ হয় না। আর এই পরিস্থিতি দেখে তৃষ্ণার কাতর হয়ে দিলীপ হেসে ফেলল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।